এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করব সেটা মহারাষ্ট্রের পুনা শহরের একটা ঘটনা। পুনাতে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিতে ছিল বাবা মা, তাদের একমাত্র মেয়ে, নাম অর্চনা সাংলে। অর্চনা সাংলে একটা কলেজে পড়ছিল। পড়াশোনা শেষ হয়ে গেলে তার বাবা মা চাইছিল যে একটা সুযোগ্য পাত্র খুঁজে তার বিয়ে দিতে। পাত্র খোঁজাখুঁজি চলছিল। একটা পাত্র পাওয়া যায়, পছন্দ হয়ে যায়, দুই বাড়ির লোকজনের মধ্যে কথা হয়। সব ব্যবস্থা করার পরে ধুমধাম করে বিয়েটা হয়ে গেছে। বিয়ের পরে অর্চনা সেই ধনী শ্বশুর বাড়ি, খুব পয়সাওয়ালা শ্বশুর বাড়ি ছিল, বিরাট বিজনেসম্যানের বাড়ি ছিল। তো কিন্তু সেখানে গিয়ে অর্চনা অ্যাডজাস্ট করতে পারছিল না। বাবা মাকে বারবার নিজের প্রবলেমের কথা জানালে বাবা মা বলেছিল যে প্রত্যেক বিয়েতেই এরকম হয়, প্রথম দিকটাতে একটু অসুবিধা হলেও পরে সব ঠিক হয়ে যাবে। তো তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। প্রথম দিকে অর্চনাও সেটাই ভাবছিল, সেটাই চেষ্টা করছিল, কিন্তু সে শেষ পর্যন্ত সেখানে থাকতে পারেনি। অর্চনার হাজবেন্ড আর অর্চনার মধ্যে সম্পর্কটা এই পর্যায়ে গেছিল যে একই ঘরে থাকা সত্ত্বেও দুজন দুজনের সাথে কথাও বলছিল না। 1 বছরের মধ্যেই কিন্তু সম্পর্কটা এতখানি খারাপ হয়ে গেছিল। অর্চনা আর তার হাজবেন্ড দুজন কথাবার্তা বলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ডিভোর্স হয়ে যায় দুজনের। অর্চনা বেশ মোটা অঙ্কের টাকা নিজের প্রথম হাজবেন্ডের কাছ থেকে ক্ষতিপূরণ হিসাবে পেয়েছিল। সে নিজের বাপের বাড়িতে ফিরে গেছিল। এবার আরো কিছু মাস কেটেছিল। অর্চনার ভালো লাগছিল না। তার বিয়ে হয়েছিল 2004 সালে। 2005 সালে এবার তার মনে হচ্ছিল যে এইভাবে সারা জীবন কিভাবে সে বাবা মায়ের কাছে বোঝা হয়ে থাকবে, সেই বাড়িতেই থাকবে, তার উচিত কিছু একটা কাজ করা। সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিল, পরীক্ষা দিচ্ছিল। তো বাবা মায়ের কাছাকাছি নয়, কিছু দূরে একটা শহরে তার টিচারের চাকরি হয়ে গেছে। সে বাবা মাকে জানায় যে সে এইভাবে ঘরে বসে থাকতে চায় না, কিছু একটা করতে চায়, নিজের খরচ খরচা নিজেই বহন করতে চায়। বাবা মা বিরোধিতা করেনি। মেয়ে যেটা চাইছে এই পর্যন্ত সব সময় তারা মেয়ের সব ইচ্ছাতে সঙ্গ দিয়েছিলেন। এবারেও তারা বলেন যে ঠিক আছে, তুমি যাও, তবে বাবা বলেছিল যদি আমাদের বাড়ির কাছাকাছি কোনো কাজ তুমি পেতে তাহলে বেশি ভালো হতো। মেয়ে বাবাকে বলে যে চিন্তা করো না, আমি চেষ্টা করব যে কাছাকাছি যদি কোনো কাজ পাওয়া যায় তো আপাতত এটা গিয়ে শুরু করি, যখন এদিকে কোনো কাজ পাবো তাহলে আবার আমি চলে আসব। এই কথা বলে অর্চনা চলে গেছিল নিজের স্কুলের কাছেই একটা ঘর ভাড়া নিয়ে, সেখানে কাজ করা শুরু করেছিল। কিছুদিন পরেই অর্চনার স্কুলের একটা অ্যানুয়াল ডে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে চিফ গেস্ট হয়ে এসেছিলেন সন্তোষ কাটোরে নামের একজন ভদ্রলোক, যিনি ছিলেন ওই এলাকার একটা এনজিও, সূর্যোদয় নামের এনজিও, সেখানকার ওনার। তিনি একটা এনজিও চালাতেন, সমাজসেবক ছিলেন। কোথাও কোনো প্রবলেম হলে, বিশেষ করে মহিলাদের মধ্যে কোনো প্রবলেম হলে তিনি সঙ্গে সঙ্গে সেখানে চলে যেতেন। অর্চনার সাথে সেই চিফ গেস্ট সন্তোষের আলাপ হয়। আলাপের পর দুজনের মধ্যে অনেক গল্প হয়, ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়, বারবার কথা শুরু হয়। এবার ধীরে ধীরে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছিল। অর্চনা নিজের বাড়িতে নিজের ওই প্রিয় বন্ধুকে নিয়ে গেছিল। বাবা মারা যখন তাকে দেখেছিল, তার ব্যাপারে জেনেছিল, যথেষ্ট ধনী একজন মানুষ, একটা এনজিওর মালিক, তিনি সমাজ সেবা করে বেড়ান, মহিলাদের দুঃখ কষ্ট বোঝেন। এই ব্যাপারগুলো দেখে মা আর বাবা দুজনেই চাইছিল যে অর্চনার বিয়ে এই ছেলেটার সাথে হয়ে যায়। কারণ অর্চনা তাদেরকে বলেছিল যে সন্তোষের সাথে তার খুব ভালো সম্পর্ক। মা বাবাও যখন চাইছিল যে বিয়েটা হয়ে যাক, এবার অর্চনা আর সন্তোষ দুজনে মিলে একটা ঘর ভাড়া নিয়ে সেখানে থাকছিল, লিভ ইন রিলেশন। দুজন থাকছিল, যে যার কাজ করছিল, দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো, মাঝে মধ্যে তারা আউটিং এ যায়।
ঠিক ম্যারেড কাপল যেভাবে থাকে সেভাবেই তারা থাকছিল। এবার তারা দুজনে মিলে ঠিক করে, বিশেষ করে অর্চনার যে হবু বর সন্তোষ, সে অর্চনাকে বলেছিল যে একটা খুব বড় সুন্দর বাংলো বিক্রি আছে, তো চলো আমরা কম দামেই হয়তো পেয়ে যাব, এটা কথা বলে দেখি, কারণ বাংলোর যে মালিক তারা তাড়াতাড়ি বাড়িটাকে বিক্রি করে চলে যাচ্ছে বিদেশে। খোঁজ পাওয়া মাত্র তারা সেই বাড়িটা কিনে ফেলবে মনে করেছিল, কারণ তারা ভাড়া বাড়িতে থাকছিল এই পর্যন্ত। যেহেতু তারা বিয়ে করবে, পরবর্তী জীবনটা একসাথে কাটাবে, সেই জন্য তারা একটা বাড়ি কিনে তারপর সেখানে থাকবে এটা ঠিক করেছিল। তো সব ঠিকঠাক হয়ে যায়, বাড়িটা কেনা হয়। বাড়ি কেনার জন্য বেশিরভাগ টাকাটা অর্চনা দিয়েছিল, আর বাকি টাকাটা সন্তোষ দিয়েছিল, আর দুজনের নামে বাড়িটা তারা রেজিস্ট্রি করেছিল। তারপর দুজনে গিয়ে সেই বাড়িতে থাকতে শুরু করেছিল। দুজনে মাঝে মধ্যে বিয়ের প্ল্যানিংও করছিল, টাইম ঠিকঠাক কাটছিল। 2006-এর 4th নভেম্বর অর্চনা আর অর্চনার বয়ফ্রেন্ড তারা দুজন একসাথে বেড়াতে গেছিল। অর্চনার মায়ের সাথে অর্চনা প্রত্যেক দিন ফোন কলে কথা বলতো, কিন্তু 4 তারিখে কথা বলেনি। 5 তারিখেও যখন কথা বলেনি, মা অর্চনার বয়ফ্রেন্ডকে কল করেছিল, কল করে জিজ্ঞেস করেছিল অর্চনা কোথায়। বয়ফ্রেন্ড অবাক হয়ে বলেছিল যে কালকে তো আমার সাথেই অর্চনা ছিল, কিন্তু তারপরে সে একা কোথাও একটা গেছিল, কিন্তু এখনো বাড়ি ফিরে আসেনি। আমি ভাবছিলাম অর্চনা হয়তো আপনাদের কাছে গেছে। আমি অর্চনার সাথে যে কলিগরা কাজ করে তাদেরকে কল করে খোঁজ নিচ্ছি কোথায় আছে অর্চনা। তারপর থেকে একদিকে অর্চনার মা বাবা, অন্যদিকে অর্চনার বয়ফ্রেন্ড সমানে খোঁজাখুঁজির চেষ্টা করছিল অর্চনাকে, কিন্তু অর্চনার খবর কোথাও কারো জানা নেই। অর্চনার বয়ফ্রেন্ড সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিল, অর্চনার বাবা বারবার অর্চনার বয়ফ্রেন্ডকে কল করছিল। অর্চনার বাবা নিজেই চলে গেছিল পুলিশ স্টেশনে, গিয়ে সমস্ত ব্যাপারটা জানিয়ে একটা মিসিং কমপ্লেন করেছিল। অর্চনার বাবাকে পুলিশ স্টেশন থেকে বলা হয় যে যদি কোনো কিডন্যাপিং হয়ে থাকে তাহলে র্যানসামের জন্য এতক্ষণে অবশ্যই কল আসতো। এখনো যখন কল আসেনি, তার মানে এর পেছনে অন্য কোনো ব্যাপার রয়েছে। অর্চনার বাবা কিন্তু একটা কথা পুলিশ টিমকে বলেছিল যে অর্চনা এখন যার সাথে থাকে তার আগে অর্চনার একজনের সাথে বিয়ে হয়েছিল, সে এখান থেকে বেশ কিছু দূরে থাকে। তবে বর্তমানে আমার মেয়ে সেই প্রথম বিয়ে থেকে ডিভোর্স নিয়ে দ্বিতীয় আরো একজনের সাথে থাকে বা সংসার করবে বলে ঠিক করেছে। তো আমাদের মনে হয় অর্চনার যে প্রথম হাজবেন্ড সে হয়তো অর্চনার সাথে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পুলিশ টিমকে অর্চনার বাবা মা অর্চনার প্রথম বরের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব দিয়েছিল। পুলিশেরও সন্দেহ হয়েছিল যে হ্যাঁ, অর্চনাকে সুখে থাকতে দেখে, ভালো থাকতে দেখে, আবারও বিয়ে করবে এই ব্যাপারটা দেখে হয়তো প্রথম হাজবেন্ড হিংসায় পড়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। প্রথম হাজবেন্ডের কাছে পুলিশ টিম যায়, সেখান থেকে তাকে অ্যারেস্ট করে। কিন্তু অর্চনার হাজবেন্ড বারবার পুলিশ টিমকে বোঝাতে থাকে যে সে এই ব্যাপারে জড়িত নয়, সে কিচ্ছু জানে না। পুলিশ কিন্তু কিচ্ছু বোঝে না। পুলিশ তাকে অ্যারেস্ট করে, তাকে টর্চার করে, বারবার তাকে জিজ্ঞেস করে যে অর্চনা কোথায় আছে। আর সেই প্রথম হাজবেন্ড প্রচুর টর্চারের পরেও একটা কথাই বলছিল যে আমি কিচ্ছু জানি না। আমার সাথে অর্চনার ডিভোর্স হওয়ার পর একদিনও আমি অর্চনার সাথে কথা বলিনি, কখনো কোনো মেসেজও করিনি। আপনারা ভুল ভাবছেন। এবার অর্চনার যে হাজবেন্ড তার কল ডিটেল, তার লোকেশন, যেদিন অর্চনা হারিয়ে গেছিল সেদিনকের বা তার আগের পরের সমস্ত ফোনের লোকেশন দেখার পরে যেটা বোঝা গেছিল সেটা হচ্ছে যে সত্যি সত্যি অর্চনার প্রথম বর যেটা বলছে যে সে অর্চনার সাথে একদম কানেক্টেড ছিল না, সে অর্চনার ব্যাপারে কোনো খোঁজ রাখেনি। সে অর্চনার ব্যাপারে যেদিন ডিভোর্স হয়েছিল তারপর থেকেই একদমই আলাদাই ছিল। সমস্ত ব্যাপারগুলো সত্যিই পুলিশ
প্রমাণ পেয়েছিল যে দুজন সেই ডিভোর্সের পর থেকে আর কখনো কোনোদিন 1 মিনিটের জন্য কথা বলেনি। এবার উইদাউট কোনো প্রুফ তার হাজবেন্ডকে জেলে রাখাটা সম্ভব হয়নি। পুলিশ তাকে ছেড়ে দিয়েছিল, বলেছিল যে যদি আবার পরবর্তীকালে দরকার পড়ে আপনাকে ডাকা হবে। তাকে কিন্তু বেশ কয়েকদিন জেলে রাখার পর পুলিশ টিম কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দিয়েছিল। তবে ইতিমধ্যেই আরো একটা ঘটনা ঘটে গেছিল যে সময় অর্চনার হাজবেন্ড জেলে ছিল। মচ্ছেন্দর নামের একটা জায়গা, সেখানে রয়েছে একটা ফোর্ট, একটা কিলা বা একটা দুর্গ, যেটা সেখানকার লোকজন দেখতে যায়, মাঝে মধ্যে বাইরের লোকজনরাও এসে দেখে। তবে নির্জন একটা এলাকা, সেখানে একজন মহিলার বডি ডিকম্পোজড হয়ে যাওয়া শুরু হয়েছে, এরকম একটা বডি দেখতে পাওয়া গেছিল। মহিলার বডি দেখে বোঝা যাচ্ছিল প্রচন্ড দুর্গন্ধ, ফুলে ফেপে উঠেছিল বডিটা। পুলিশ সেটাকে পোস্টমর্টম হাউসে পাঠিয়েছিল। অন্যদিকে অর্চনার বাবাকে, মাকে, বয়ফ্রেন্ডকে ডেকে পাঠানো হয়েছিল বডিটাকে শনাক্ত করার জন্য। 3জনেই শনাক্ত করেছিল। তারপর ডিএনএ টেস্ট করা হয়েছিল, রিপোর্টেও মিলে গেছিল মা বাবার সাথে অর্চনার ডিএনএ রিপোর্ট। এবার প্রমাণ হয়ে গেছিল ওটাই অর্চনা। অর্চনার বয়ফ্রেন্ড প্রচন্ড কান্নাকাটি করছিল, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় সারা দেহে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, তবে একটা কাপড় দিয়ে গলায় চাপ দিয়ে মেরে ফেলা হয়েছে। পুলিশ তদন্ত করে, আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই কোনো ফুটেজ পাওয়ার সম্ভাবনাও ছিল না। পুলিশ নানানভাবে তদন্ত করে, কিন্তু পুলিশের হয়তো এই তদন্ততে খুব একটা মন ছিল না, কারণ পুলিশ কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। একসময় পুলিশ নিজের ওই তদন্তের যে গতি একদম কমিয়ে দিয়েছিল। তবে তদন্তটা বন্ধ হয়ে যায়নি, কেটে গেছিল 6খানা বছর। অর্চনার বাড়ির লোকজনেরা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করছিল, খোঁজার চেষ্টা করছিল যে অর্চনার সাথে এই ঘটনা কে ঘটিয়েছে। কিন্তু পুলিশ টিম একেবারেই ব্যাপারটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল। 6 ফেব্রুয়ারি 2012 অর্চনা মারা যাওয়ার 6 বছর কেটে যায়। তারপরে হঠাৎ একজন পুলিশকে খবর দেয়, এমন মানুষ পুলিশ স্টেশনে এসে খবর দিয়েছিল যে অর্চনা মারা যায়নি, অর্চনা বেঁচে আছে। অর্চনার নিজের ওই প্রপার্টি, ওই বাড়ি, যেটা নিজের বয়ফ্রেন্ডের সাথে জয়েন্ট একটা প্রপার্টি তারা দুজন মিলে কিনেছিল, দুজনের নামে ছিল একটা বাংলো, সেই বাংলোটা অর্চনা নিজে রেজিস্ট্রি করে নিজের ওই বয়ফ্রেন্ডের নামে করে দিয়েছে। এখন পুরো বাংলোটা সন্তোষের। অর্চনা নিজে সেটা দিয়েছে সন্তোষকে। এই ব্যাপারটা পুলিশ জানার পরে পুলিশ খুব বিরক্ত হয়েছিল যে অর্চনা বেঁচে আছে, তাও কেন অর্চনার মা বাবা এরকম মিথ্যা কথা বলেছে। অর্চনার মা বাবার সাথে কন্ট্যাক্ট করে পুলিশ, সমস্ত ব্যাপারটা জানানো হয়। এবার তার মা বাবা বলে আমরা একদম মিথ্যা কথা বলিনি, আমরা বডি দেখে ঠিকঠাক শনাক্ত করেছি, আমরা মা বাবা, আমাদের ভুল হতেই পারে না, অন্য কোনো একটা ব্যাপার রয়েছে এর মধ্যে। কারণ অর্চনার যে সম্পত্তি, অর্চনা যেহেতু মারা গেছে, ভবিষ্যতে অর্চনা আর যার সাথে সে ওই বাংলো কিনেছে সেটা তারই হবে। হঠাৎ করে অর্চনা বেঁচে নেই, আবার অর্চনা এসে সেই প্রপার্টিটা নিজের বয়ফ্রেন্ডের নামে করে দিয়েছে, এই ব্যাপারটা খুব গোলমেলে একটা ব্যাপার বলে মনে হয়েছিল অর্চনার বাবা মায়ের। তারা পুলিশ টিমকে জানায়, পুলিশ এবার তদন্ত করতে শুরু করে। এবার তদন্তটা শুরু হয় সেই রেজিস্ট্রি অফিস থেকে। পুলিশ কিছু পরে বুঝতে পারে যে মহিলা এসে রেজিস্ট্রিটা করে নিজের সম্পত্তিটাও সন্তোষের নামে দিয়ে দিয়েছিল, সেই মহিলা আসলে অর্চনা সাংলে নয়, তবে সেই মহিলার নাম অর্চনা সাংলে। তাকে নিজের স্ত্রী সাজিয়ে নিয়ে এসেছিল সন্তোষ। তবে সন্তোষ এরকম কেন করলো? লিগালি যেহেতু
তার পার্টনার মারা গেছে, কিছুদিন পরে সম্পত্তিটা সে তো পেয়েই যেত, তাহলে এই ঘটনা ঘটাতে গেল কেন? পুলিশের সন্দেহটা তার উপর হয়, পুলিশ তাকে অ্যারেস্ট করে। এই তদন্তটা করতে পুলিশের টাইম লেগেছিল মোট 5 বছর। 17ই জানুয়ারি 2017-তে অ্যারেস্ট করা হয়েছিল অর্চনার যে বয়ফ্রেন্ড সন্তোষ তাকে। সন্তোষকে ধরার পরে সন্তোষের জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ সন্তোষের জিজ্ঞাসাবাদের পরে যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে সন্তোষ অর্চনার সম্পত্তি, অর্চনার যে সম্পত্তি অর্চনার প্রথম বরের কাছে সে পেয়েছিল, সেই সম্পত্তিটা দিয়েই সে নিজের বয়ফ্রেন্ডের সাথে একটা বাংলো কিনেছিল, যেটাতে বয়ফ্রেন্ডের অংশ খুব কম ছিল, তবে দুজনের নামে ছিল সেই বাংলোটা। 1 বছর যখন তাদের দুজনের ওই বাংলোতে থাকা হয়, তখন তার বয়ফ্রেন্ড সন্তোষ অর্চনাকে বলেছিল যে এই বাংলোটার খুব বেশি দাম পাচ্ছি, চলো আমরা দুজনে বিক্রি করে দিই। কিন্তু অর্চনা বলেছিল যে না, তার ভাড়া ঘরে থাকতে একদম ভালো লাগে না, সে কিছুতেই নিজের এই বাংলো কাউকে দেবে না, কারণ সে বিয়ের পরে এই বাংলোতেই থাকবে। এই ব্যাপারটা কিন্তু একদম ভালো লাগছিল না সন্তোষের। সন্তোষ তাকে বারবার চাপ দিচ্ছিল ওই বাংলোটাকে উঁচু দামে বিক্রি করার জন্য, আর সে বলেছিল যে সে ব্যবসা করার জন্য এই বাংলোটা কেনেনি, তার টাকাটা এই বাংলোতে সে লাগিয়েছে, এই বাংলোতে সে নিজের পরবর্তী জীবনটা, মৃত্যুর আগে পর্যন্ত সে এখানেই কাটিয়ে ফেলবে। খুব রাগ হয়েছিল সন্তোষের। সন্তোষ কিন্তু এরকম লোক নয়। সন্তোষ সব সময় কিছু বিক্রি করে, কিছু কিনে নানানভাবে টাকা রোজগার করে থাকে। সন্তোষ একটা প্ল্যানিং করেছিল, অর্চনাকে মেরে ফেলতে হবে, তারপরে পুরো বাংলোটা তার হয়ে যাবে, সে যখন ইচ্ছা বিক্রি করতে পারবে। এই প্ল্যান করে সে নিজের সঙ্গে বেড়াতে নিয়ে গেছিল অর্চনাকে, বলেছিল আমরা দুজন বিয়ে করব, কিন্তু আমাদের দুজনের মধ্যে আজকাল সব সময় ঝগড়া লেগে থাকে, আমরা দুজন যদি একসাথে বসে সময় কাটাই, গল্প করি, ঘুরতে যাই, তাহলে আবারও আমাদের সম্পর্কটা ভালো হয়ে যাবে। অর্চনারও মনে হয়েছিল যে হ্যাঁ, তার হবু বর একদম ঠিক কথা বলছে। 22 নভেম্বর 2006 দুজনে বাইকে করে বেড়াতে গেছিল, অনেক ঘোরাঘুরি করে, খাবার খায়, তারপরে মছিন্দরগড় নামের একটা জায়গা, যেখানে ছিল একটা কিলা বা একটা ফোর্ট, সেখানে তারা গিয়ে নির্জনে বসে বসে গল্প করছিল। হঠাৎ করে সন্তোষ নিজের জ্যাকেটের ভেতর থেকে একটা গামছা বের করে নিজের গার্লফ্রেন্ডের গলায় ফাঁস লাগিয়ে তাকে মেরে ফেলেছিল। গাড়ি চালিয়ে যেহেতু এসেছিল, সেই জন্য সে ঠান্ডা লাগবে বলে গ্লাভস পরে এসেছিল। তার গার্লফ্রেন্ডের কোনো সন্দেহ হয়নি। মেরে ফেলার পরে সেখানে সে নিজের গার্লফ্রেন্ডকে ফেলে রেখে চলে এসেছিল। পরে তদন্ত হয়েছিল, কিন্তু তার উপর সন্দেহ যায়নি, কারণ প্রথমেই অর্চনার বাবা পুলিশ স্টেশনে গিয়ে বলে এসেছিল যে এই ব্যাপারটা তার জামাই অর্চনার প্রথম হাজবেন্ড ঘটিয়েছে। পুলিশের পুরো মনোযোগটা সেই ভদ্রলোকের দিকেই গেছিল, আর পুরো তদন্ত তাকে ঘিরেই চলছিল। অন্যদিকে সন্তোষকে নিয়ে কোনো তদন্ত হচ্ছিল না। সিম্পল একটা ঘটনা, পুলিশ চাইলেই কিন্তু অনেক আগে এই ব্যাপারটা সমাধান করতে পারত, কিন্তু এই ব্যাপারটাতে পুলিশের তদন্ত করতে সময় লেগেছিল 12 বছর। যখন সন্তোষ তার গার্লফ্রেন্ডের সম্পত্তিটা নিজের নামে করিয়ে নিয়েছিল, পুলিশ জানতেও পেরেছিল, তারপরেও 5 বছর সময় লেগেছিল ইনভেস্টিগেশন করে এটা জানতে যে অর্চনা বেঁচে আছে নাকি অর্চনার সম্পত্তিটা অন্য কেউ এসে সন্তোষের নামে করে দিয়েছে। শেষ পর্যন্ত সব ব্যাপারটা জানা যায়। জানার পরে সন্তোষকে অ্যারেস্ট করেছিল পুলিশ টিম, তারপরে তার শুনানি চলে, পুরো ব্যাপারটা সামনে আসে। শুধু এটাই নয়, আরো বেশ কিছু ব্যাপার সামনে এসেছিল, যেটা হচ্ছে সন্তোষ কিন্তু অন্য ব্যবসা করত,
বিভিন্ন নেতা মন্ত্রীদের মেয়ে সাপ্লাইয়ের কাজ করত, অবৈধভাবে মেয়েদেরকে বিক্রি করার কাজ করত। একটা এনজিও খুলেছিল, সেটার আড়ালে সে এই ধরনের সেক্স র্যাকেট চালাতো। আর সন্তোষ এই ধরনের কাজ করে বলেই সে বন্ধুত্ব করেছিল অর্চনার সাথে। অর্চনা সেটা বুঝতে পারেনি। পরবর্তীকালে যখন সে জানতে পারে যে অর্চনা নামের ওই টিচারের কাছে মোটা অঙ্কের টাকা রয়েছে, প্রথম ডিভোর্সের পরে তার ফার্স্ট হাজবেন্ডের দেওয়া টাকা তার কাছে রয়েছে, তারপর থেকেই তার ইচ্ছা ছিল ওই টাকাটা কিভাবে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া যায়। সেই জন্যই সে তার সাথে প্রেমের নাটক করে আর ঠিক করে যে আমরা দুজন বিয়ে করব, বিয়ে করার পরে বাংলোতে থাকবো, বাংলো একটা কিনতে হবে, সেই জন্য আমার যে টাকা তোমার যে টাকা আছে একসাথে মিলে একটা বাংলো কিনবো। করেও ছিল সেটা। অর্চনা কিন্তু সংসার করবে বলে এগুলো করছিল, আর সে কিন্তু প্রথম থেকেই অর্চনার টাকা পয়সাগুলো হাতিয়ে নেবে বলে এই ঘটনা ঘটাচ্ছিল। অর্চনার ওই সম্পত্তিটা সে নিজের নামে করে নেওয়ার পরেই কিন্তু বিক্রিও করে দিয়েছিল মাসখানেকের মধ্যে। সেই সমস্ত ব্যাপারগুলো পুলিশ জানতে পেরেছিল, ইনভেস্টিগেশন করেছিল, সময় লেগেছিল 5 বছর। শেষ পর্যন্ত 12 বছর পর অর্চনার মৃত্যুর জন্য যে দায়ী সেই সন্তোষকে অ্যারেস্ট করা হয়েছিল। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে সে পুনার একটা জেলে বন্দি রয়েছে। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন।